হয়ে যাচ্ছে কি আই বের হয়ে যাচ্ছে আর আই 8 বের হয়ে যাচ্ছে, ইকুয়াল টু লিখতে পারি প্লাস মাইনাস লিখতে পারি আই মাইনাস আই 8, অর্থাৎ জিনিসগুলো এভাবে লেখা উচিত ছিল প্লাস মাইনাস আই প্লাস মাইনাস আই 8 ইকুয়াল টু 0। এটা হলো কিসিএল ফর্মুলা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শুরু করব তোমাদের গত ক্লাসে আমি টাইপ 4 রেজোন্যান্স বই থেকে টাইপ 4 পর্যন্ত দুইটা ম্যাথ করেছি এবং বাকি দুইটা ম্যাথ বাকি ছিল, এবং ওই টাইপ 4 থেকে দুইটা ম্যাথ বাকি, সে দুইটা করার পরে আমরা টাইপ 5 এ দেখব আমরা কতটুকু শেষ করতে পারি ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, শুরু করা যাক। টাইপ 4 এ আমি শেষ করেছিলাম 19 নাম্বার ম্যাথ পর্যন্ত। এরপরে পরের যে ম্যাথটি সেটি হলো 20 নাম্বার ম্যাথ। 20 নাম্বার ম্যাথ, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আই, অর্থাৎ আই এর মান চাচ্ছে, সার্কিটটা দেয়া আছে। Three ohm, 2 ohm, 4 ohm, 6 ohm, 4 ohm, 4 ohm, 4 ohm, এটা কত 12 ভোল্ট। আচ্ছা, সার্কিটের বলছে যে এই সার্কিটের এই যে প্রবাহিত এই যে একটা পথ, অর্থাৎ একটা শর্ট পথ, এই শর্ট পথের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ কত। তাহলে আমরা এই সার্কিটটা একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে আমাদের একটু দেখলে সহজ মনে হবে, সহজ মনে হলে আমরা ম্যাথটা পারবো। অর্থাৎ একটা সার্কিট যেভাবে জটিল দেওয়া থাকে, জটিল অবস্থায় থাকে, আমরা যদি সিম্পলিফাই করতে পারি তাহলে আমাদের ম্যাথটা সহজ হয়ে যায়, অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই সার্কিট থেকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, দেখি আমরা এখান থেকে আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে পারি। আমাদের পয়েন্ট মেথড আমি শিখাইনি। পয়েন্ট মেথড হলো যে শর্ট পথ একটি বিন্দু আর একটা শর্ট পথ কিন্তু একই, একটা বিন্দু আর একটা শর্ট পথ কিন্তু একই, কিন্তু যদি আমরা এই পয়েন্টটাকে আমরা এ বি পয়েন্ট বলি, এই পয়েন্টটাকে আমরা এ পয়েন্টই বলবো, কারণ এর মধ্য দিয়ে কোনো রেজিস্ট্যান্স নেই, অর্থাৎ এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ সব প্রান্তে কিন্তু সব জায়গায় কিন্তু সেম। অর্থাৎ এই পয়েন্ট আমরা এ বললে এই পয়েন্টটা কি হবে, এই হবে। কিন্তু আমাদের যদি কারেন্ট বের করতে বলে, যদি আমরা কারেন্ট যদি বলে এই পথের মধ্যে দিয়ে কারেন্ট কত, এরকম যদি বলে যে এই পথের মধ্যে দিয়ে কারেন্ট কত, তাহলে আমরা যদি এটা এ ধরি, এটাও যদি এ ধরি, তাহলে এটা কিন্তু একটা বিন্দুর মতোই বোঝাচ্ছে। আর একটা বিন্দুর মধ্যে তুমি কারেন্টের ডিরেকশন ছাড়া একটা বিন্দুতে কিভাবে কারেন্ট পাওয়া যায়, কোনো সম্ভব না। বিন্দুর ভিতর থেকে কারেন্ট সার্কিট থেকে বের করে নিয়ে আসা কিন্তু সম্ভব না, তাই না? কারেন্ট তো কোনো পথের মধ্যে দিয়ে যাবে। সেহেতু যদি এরকমই থাকে, আমরা জাস্ট বুঝলাম যে দুইটা পয়েন্ট এ এ লেখা যায়, কিন্তু যখন কারেন্ট বের করতে বলবে কোনো একটা শর্ট পথে, ওই শর্ট পথে তখন আর আমরা দুইটা এক পয়েন্ট রাখবো না, ভেবে নিব যে এটা আলাদা। যখন আলাদা রাখবো তখন এই পথটা চলে আসবে, আমাদের পয়েন্ট মেথড সার্কিট যে আসছে সেই সার্কিটে চলে আসবে। তখনই কেবল আমরা ওই পথের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করতে পারবো। তো আমরা যদি পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে চাই, পয়েন্ট মেথড অ্যাপ্লাই করার নিয়ম হলো যে প্রথমে সোর্সের আমাদের যে রেজিস্টর থাকবে, রেজিস্টর এটা যদি এ প্রান্ত ধরি এটা হবে বি প্রান্ত, এটা যদি এ প্রান্ত ধরি এটা হবে বি প্রান্ত। এখন এই এ বি প্রান্ত হলো, দেখো পয়েন্ট কোথায় আছে, পয়েন্ট কোথায় কোথায় পড়তে পারে, এখানে পড়তে পারে, এখানে পড়তে পারে, আর কোনো পথ নাই। পয়েন্ট মেথড মানেই হলো যে পয়েন্টে পয়েন্টে মেথড গুলো অ্যাপ্লাই হবে। তো
এখানে পয়েন্ট আছে কয়টা দেখো তো, এইখানে পয়েন্ট যেখানে একাধিক প্যারামিটার গুলো একত্রে যুক্ত হয়েছে, এই একটা পয়েন্ট যেখানে একাধিক প্যারামিটার গুলো একত্রে যুক্ত হয়েছে, এখানে একটা পয়েন্ট আর এইখানে একটা পয়েন্ট। আর এই যে 4 ওহম এরা কিন্তু সিরিজে আছে, আলটিমেটলি এরা সিরিজে যোগ হয়ে কিন্তু 8 ওহমের ন্যায় আচরণ করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু সার্কিট অঙ্কন করি। সার্কিট অঙ্কন করলে আমরা এ বি প্রান্ত, তাহলে আমরা এইটা যদি সি দেই আর এটা দেব কি ডি। কেন ডি দিব? যদি এর মধ্যে দিয়ে প্রবাহিত কোনো কারেন্ট না চাইতো তাহলে আমরা এটা সি দিলাম, এটাও সি দিতাম, এটাও সি দিতাম। তো আমি এটা ডি দিলাম, তোমরা সি প্রাইম ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই, আমি ডি দিলাম। যেহেতু এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করবো, তাহলে সার্কিট, আমাদের পয়েন্ট মেথডের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমাদের প্রথমে সোর্স যা আছে এ বি প্রান্তটা লিখবো। এ বি প্রান্ত কত? 12 ভোল্ট। এ সরি এই এ বি, এবং এই সার্কিটটা এরকম রাখার পরে এটা হবে সি প্রান্ত, এটা হবে ডি প্রান্ত, এটা হবে সি প্রান্ত, এটা হবে ডি প্রান্ত। অর্থাৎ তুমি সার্কিটটা যেমনই হোক না কেন, সি প্রান্ত যদি না থাকে তাহলে তো নাই, আর যদি ডি সি ডি প্রান্ত থাকে তাহলে তোমাকে এইভাবে আঁকতে হবে। আর যদি এ বি প্রান্ত পর্যন্ত সীমাবদ্ধ তাহলে এ বি প্রান্ত এইভাবে অঙ্কন করলে হবে, সি ডি আর লেখার দরকার নেই। সো তাহলে দেখো তো এই রেজিস্টর, এই 12 ভোল্ট কি ছিল? এ বি প্রান্তের মধ্যে ছিল, ঠিক আছে, আছে। এটা তো শর্টকাট, এটাও এ, এটা বি, এটাও বি, মানে এখানে এখানে বিবি আমরা লিখতেই পারি। তাহলে 12 ভোল্ট আছে, আছে। এই 4 ওহম কার মধ্যে ছিল? এ বি প্রান্তের মধ্যে। তাহলে আমরা কি করব? 4 এ বি প্রান্তের মধ্যে 4 ওহম ছিল, রেখে দিলাম। দেখো তো এই এই 6 ওহম আমরা প্রত্যেকটা প্যারামিটার আমরা দেখবো যে সে কোন কার সাথে কিভাবে সংযোগ অবস্থায় আছে, আমরা জাস্ট ওইগুলো বসিয়ে দিব। দেখো 6 ওহম এটা গেল, তাহলে এখন দেখো এই 6 ওহম কিভাবে আছে? এ সি এর মধ্যে আছে। এটা কি ছিল? এ, এটা ছিল বি, এ সি এর মধ্যে 6 ওহম, এটা বাদ গেল। আর এই যে 4 ওহম কিভাবে ছিল? দেখো তো এ ডি এর মধ্যে ছিল, এ ডি এর মধ্যে, এ ডি এর মধ্যে এটা কি ছিল? সরি, এটা 4 ওহম, 4 ওহম। আর দেখো যে এই যে এটা গেল, এখন এই যে 4 প্লাস 4 এরা কিন্তু সিরিজে আছে, সিরিজে যোগ করলে কি 8 ওহম হয়ে যাবে, একবারে লিখে দিতে পারি। এরা কি অবস্থায় আছে? সি এবং ডি এর মধ্যে কিন্তু, ও সি আর বি এর মধ্যে, সরি, সি আর বি এর মধ্যে আমরা এটা একদম ডাইরেক্ট কি লিখতে পারি? 8 ওহম লিখতে পারি। আর এরপরে এটা বাদ গেল, তারপর এরপরে শুধু থাকে কি? এখানে থাকে 2 ওহম, 2 ওহম। এটা কি আছে? বি এবং ডি এর মধ্যে 2 ওহম, বি এবং ডি এর মধ্যে 2 ওহম। এবং এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে দেখো এই যে 3 ওহম রেজিস্টরটা আছে, এই 3 ওহম রেজিস্টরটা আসলে কিন্তু শর্ট অবস্থায় হয়ে গেছে। কারণ কি? দেখো যে 3 ওহম একদম প্যারালালি শর্ট পথের সাথে সংযুক্ত, প্যারালাল শর্ট পথের সাথে সংযুক্ত। একটা রেজিস্টর যদি সরাসরি শর্ট পথের সাথে সংযুক্ত থাকে, ধরে নিলাম এটা 2 ওহম, এটা শর্ট আছে, এটা সার্কিটে তুমি সাপ্লাই দাও, এই রেজিস্টর কি কাজ করবে? করবে না তো। কারণ কি? এর কারেন্ট প্রবাহের জন্য দুইটা পথ আছে, অর্থাৎ নেগেটিভ প্রান্তে আসার জন্য দুইটা পথ। সরাসরি তো প্যারালাল, এটা তো বুঝতেছি, তবে কারেন্ট চলাচলের জন্য দুইটা পথ। এই পথটা একদমই সহজ, শর্ট হয়ে রয়েছে, মানে অর্থাৎ কোনো রেজিস্টর নাই। আর এই রেজিস্টর, তাহলে কারেন্টে চাই যে শুধু শুধু রেজিস্টরের মধ্যে দিয়ে যাইতে, না, শর্ট হয়ে কারেন্ট সম্পূর্ণ সার্কিটে প্রবাহিত হবে, এই রেজিস্টর কোনো কাজই করবে না। তাহলে এটা বুঝতে পারতেছি, এখানে 3 ওহম কিন্তু বাদ পড়ে যাবে। এখন তাহলে আমাদের আর একটা পয়েন্ট বাদ রইলো, কত? এই কারেন্ট প্রবাহের পথটা। তাহলে সি থেকে ডি এর দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ডিরেকশনটা দিয়ে দিবে। হ্যাঁ, ওরা যদি ডিরেকশন দিয়ে দেয় সি থেকে ডি এর দিকে কারেন্ট প্রবাহিত হবে। সার্কিটটা ঠিক আছে, সার্কিটটা হয়ে গেছে অঙ্কন করা আমাদের। সার্কিটটা আমাদের সিম্পলিফাই করা হয়ে গেছে। এখন আমরা কি করব? জাস্ট এই আই এর মানটা বের করব। এখন আই এর মান যদি বের করতে চাই আমাদের এখন সার্কিটে কি করতে হবে? সার্কিট টোটাল কারেন্ট বের করব আমরা। দেখো এই পথের আই এর মান যদি বের করতে চাই, দেখি তোমাদের অনেকের জটিল মনে হচ্ছে, কিন্তু দেখো একটা জিনিস, যে আমরা কেভিএল কেসিএল জানি। কেভিএল কেসিএল কারশফ কারেন্ট ল, কারশফ ভোল্টেজ ল। কেভিএল কেসিএল আমি যদিও তোমাদের পড়াইনি, পড়ানো উচিত ছিল। আচ্ছা, তোমরা এইটা বেসিক এটা করতে গিয়ে যতটুকু বোঝার ততটুকু আমি বুঝিয়ে দিলে, কোনো সমস্যা নেই।
কিউবিএল টিসিএল আমরা কোনো একটা পয়েন্টে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ এই বিন্দুতে সকল আগত কোন বিন্দুতে সকল আগত এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। সকল আগত এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য। তাহলে ধরে নিলাম সার্কিট থেকে কারেন্ট যাচ্ছে এইদিকে, এইদিকে কারেন্ট প্রথমে এটা কি আইটি ছিল, আইটি থেকে কারেন্ট যাচ্ছে 4 ওহমের মধ্যে দিয়ে, তারপর যাচ্ছে এই পথের মধ্যে দিয়ে। এই পথের মধ্যে দিয়ে কারেন্ট কি হবে, একটা কারেন্ট যাবে এইদিকে, একটা কারেন্ট যাবে এইদিকে। এই কারেন্ট কিন্তু এদিকে আসতেছে, তারপর কি হবে, কারেন্ট যাবে একটা এইদিকে, একটা যাবে এইদিকে, তাই না? সেম ভাবে এই পয়েন্টে চিন্তা করলে এরকম ভাবে যে এই পথ দিয়ে আসতেছে, এই পথ দিয়ে আসতেছে, এই পথ দিয়ে বের হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে যে কেসিএল অ্যাপ্লাই করি, যদি 6 ওহমের কারেন্ট বের করতে পারি এবং 8 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে পারি, তাহলে এই পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, এটা ধরে নিলাম I6, এটা ধরে নিলাম I8, তাহলে সকল আগত এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল, মানে যদি আমি আগত গুলোকে আমি পজিটিভ ধরি, নির্গত গুলোকে আমাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে আগত গুলো আমি পজিটিভ ধরলাম কত, I6 প্লাস I, আগত যদি পজিটিভ ধরি তাহলে I6 কিন্তু একাই এই পয়েন্টে আসতেছে, দেখো I6 একাই এই বিন্দুতে আসতেছে, আর বের হয়ে যাচ্ছে কে, I বের হয়ে যাচ্ছে, আর I8 বের হয়ে যাচ্ছে। ইকুয়াল টু লিখতে পারি, প্লাস মাইনাস লিখতে পারি I মাইনাস I8, অর্থাৎ জিনিসগুলো এভাবে লেখা উচিত ছিল, প্লাস মাইনাস I প্লাস মাইনাস I8 ইকুয়াল টু 0। এটা হলো কেসিএল ফর্মুলা। এখন এখান থেকে তাহলে আমরা লিখতে পারি I6 মাইনাস I মাইনাস I8 ইকুয়াল টু 0, I8 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা এইটা এভাবে সাজিয়ে লিখি, I6 মাইনাস I8 ইকুয়াল টু আমরা লিখতে পারি I, এটা লিখতে পারি না, তাহলে আমরা I সমান কি লিখতে পারি, যে I6 মাইনাস I8, অর্থাৎ I6 এর কারেন্ট বের করলে I8 এর কারেন্ট যদি আমরা বিয়োগ দিয়ে দিই, তাহলে কি আমরা এর মধ্যে প্রবাহিত কারেন্ট বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের দরকার কি, এখন সার্কিটের টোটাল কারেন্ট বের করব, তারপরে I6 এর কারেন্ট বের করব, তারপরে বের করব আমরা I8 এর কারেন্ট, তারপরে আমরা কেসিএল অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। সার্কিট টোটাল কারেন্ট বের করতে হলে আমাদের আরটি জানতে হবে। আরটি সমান আমরা লিখতে পারি যে দেখো এই দুটো রেজিস্টর কি অবস্থায় আছে, প্যারালাল অবস্থায় আছে, অর্থাৎ এই দুটো 6, তারপরে কি এটা 4 ওহম, তারপরে এটা ধরে নিলাম এরকম, এটা 8 ওহম, এটা 2 ওহম, 4 ওহম, এটা 6 ওহম, এরকম অবস্থা আছে 4 ওহম। তো ধরে নিলাম আরটি ইকুয়াল টু কত, যে 6 প্যারালাল 4 যোগ 8 প্যারালাল 2, সবগুলোর সাথে প্যারালাল কি অবস্থায় আছে, 4 প্যারালাল আছে। থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ক্যালকুলেশন ক্লোজ করে দিব, ক্যালকুলেটর অ্যাপ্লাই করি এখন আমরা। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেটর দেখি রেজাল্ট কেমন আছে। 6 প্লাস টু ওহম, সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স আছে 2 ওহম। আচ্ছা, একটা জিনিস দেখো, যে যদি আমরা তাহলে আইটি আমরা ধরতে পারি কত, আইটি সমান আমরা বলতে পারি যে 12 ডিভাইডেড 2 ইকুয়াল টু কত, 6 অ্যাম্পিয়ার। 6 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে টোটাল কারেন্ট। তাহলে এইখানকার কারেন্ট কত, আই হবে কত,
আই হবে যে এই আইটি থেকে যদি i4 এর কারেন্ট আমরা বাদ দিয়ে দিই, আই হবে আই, এটা প্রাইম ধরে নিলাম, আই প্রাইম হবে, আইটি কত 6 ছিল, i4 এর কারেন্ট কত হবে দেখো, এরা কিন্তু প্যারালাল অবস্থায় আছে, অর্থাৎ এই 4 এর টোটাল ভোল্টেজ কত 12 ভোল্ট, 12 ভোল্ট প্যারালালে ভোল্টেজ সমান, তাহলে রেজিস্টরের আর আইতে ভোল্টেজ কত আছে 12 ডিভাইডেড 4, তাহলে এখান থেকে আমরা পাবো 6 মাইনাস 12 ডিভাইডেড 4, 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, এটা হলো ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। এখন এই সার্কিটে আমরা কি করব, জাস্ট এখন কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করব। i6 কারেন্ট যদি বের করতে চাই, এই i6 এর জন্য টোটাল কারেন্ট কত বলো তো, এখানে টোটাল কারেন্ট কত ভাগ হয়ে যাচ্ছে, কত কারেন্ট টোটাল 3 অ্যাম্পিয়ার কারেন্ট ছিল, তাহলে টোটাল কারেন্টের মান কত 3 গুণন এই 6 এর জন্য বিপরীত শাখা কি 4, 6 এর জন্য বিপরীত শাখা 4, তাহলে 4 ডিভাইডেড উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল অর্থাৎ 6 প্লাস 4, 6 প্লাস 4 আমরা লিখতে পারি, তাহলে 3 4 12 ডিভাইডেড 10, অর্থাৎ লিখতে পারি এটা 1.2 অ্যাম্পিয়ার। তাহলে i6 এর মান পেলাম কত 1.2 অ্যাম্পিয়ার। তাহলে i8 এর মান আমরা সেম ভাবে বের করব, দেখো i8 আমরা এইভাবে ধরে নিব যে কারেন্ট এখানে এই পথ দিয়ে ভাগ হয়ে তারপরে আবার কিন্তু এরা আবার একত্রিত হয়ে আবার এই পয়েন্টে এসে আবার সেই টোটাল কারেন্ট 3 অ্যাম্পিয়ার, এটাই ধরে নিতে হবে 3 গুণন তো এর জন্য টোটাল কারেন্ট, তাহলে এই 8 এর জন্য টোটাল কারেন্ট কত ছিল, এই সেই 3 অ্যাম্পিয়ার, 3 গুণন এর 8 এর বিপরীত শাখাকে 2 ওহম ডিভাইডেড 3 প্লাস 8 প্লাস 2, তাহলে 3 দুগুণা 6, 6 ভাগ 10, 0.6 অ্যাম্পিয়ার। তাহলে এখন দেখো তো আমাদের i কিভাবে পাবো, i6 এর মান আর 8 এর মান পেলে আমরা i মান পেয়ে যাব, i6 এর মানও পেয়ে গেছি আমরা, i8 এর মানও পেয়ে গেছি, এখন আমাদের বের করতে হবে, সুতরাং i ইকুয়াল টু লিখতে পারি i6 এর মান কত 1.2 মাইনাস 0.6 ইকুয়াল টু সেম মান হবে 1.2 মাইনাস 0.6, ওই 0.6 এর মান হবে 0.6 অ্যাম্পিয়ার, এটাই হলো आंसर। ঠিক আছে, এরপরে যে তোমাদের ম্যাথটি নাম্বার 21 নম্বর ম্যাথটা দেয়া আছে, এটা একটু ব্যতিক্রমী চিন্তাধারার ম্যাথ, তোমরা এরকম ম্যাথ এর আগে করনি, এই ম্যাথটা একটু সবাই একটু ভালোভাবে মনোযোগ দিয়ে ম্যাথটা বোঝার চেষ্টা করো। নাম্বার 21 নাম্বার যে ম্যাথটা আছে তোমাদের রেজোন্যান্স করে, এটা হলো, আমি তোমাদের আগে বলি যে আমার বইটি কিন্তু এটা হলো তোমার কোন এডিশন, দেখি আমার বইটি হলো সিক্সথ এডিশন। রেজোন্যান্স যে বইটি থেকে আমি ম্যাথগুলো করাচ্ছি, আমার বইটি হলো 6th এডিশন, এখন জানি না এখন হয়তো সপ্তম এডিশন চলে। ঠিক আছে, নাম্বার 21 ম্যাথ সব একই, জাস্ট নতুন পরীক্ষায় কোনো ম্যাথগুলো আসলে সেগুলো জাস্ট সংযোজন করে দেয়, কিন্তু তাছাড়া বাকি ম্যাথ সব একই। 5 আচ্ছা, আর ইকুইভ্যালেন্ট মান দেয়া আছে কত 40 কিলো ওহম, তাহলে R1 R2 ইকুয়াল টু হোয়াট, সার্কিটটি হলো এটা হলো ইকুইভ্যালেন্ট, এটা R2, এটা R1, এটা হলো প্লাস মাইনাস V0, এটা 5 কিলো ওহম, এটা কত ভোল্টেজ VS, অর্থাৎ VS। তাহলে সার্কিট থেকে বলছে যে R1 এই যে আননোন রেজিস্টরের যে মান R1 এবং R2 এর মান বের করো, এবং
একটা শর্ত আরোপ করে দিয়ে দিচ্ছে যে V0 ডিভাইডেড VH যদি 0.05 হয় তাহলে, এবং একটা মান দিয়ে দিয়েছে যে 40, আর ইকুইভ্যালেন্ট রেজিস্টরের মান কত হবে, 40 কিলো ওহম। অর্থাৎ তোমাদের এই ম্যাথটা করার যে প্রসেস হতে পারে, এমন প্রসেস হবে যেন এরকম একটা অনুপাত আমরা নিয়ে আসতে পারি। সেই অনুপাতের মানটা আমরা 0.05 ওহম বসাবো, বসানোর পরে তারপরে আমাদের যেই প্রসেসটা সেটা আমি দেখাচ্ছি। দেখো এই অনুপাতটা আসবে কিভাবে সেটা আমি দেখাচ্ছি। দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্টারের মান যেহেতু দেওয়া আছে, আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্টারের মান আমরা বের করি। এখান থেকে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্টার সমান কি আসে বলতো, কি হবে ইকুইভ্যালেন্ট রেজিস্টার? এই R2 আর R5 কি প্যারালালে ছিল, R2 প্যারালালে অবস্থায় আছে, R2 R5 দেখো তো প্লাস, এখানে প্লাস দিলাম, এখানে প্লাস আর এখানে প্লাস দেওয়া একই কথা, প্লাস আমরা চাইলে চেঞ্জ করতে পারি। প্লাস এই R1 টা কিভাবে অবস্থায় আছে, সিরিজে আছে না, সিরিজে R1 সিরিজে আছে। আর ইকুইভ্যালেন্ট রেজিস্টর তো এইটাই, তাই না, রেজিস্ট্যান্স তো এটাই যে R1 প্লাস R2 প্যারালাল R5 এরকম। তার ইকুইভ্যালেন্ট রেজিস্টরের মান কত বলতো, 40 কিলো ওহম। আমরা কিলো ওহমই 40ই রেখে দিলাম। তাহলে যে আননোন রেজিস্টরের মান বের হবে ওগুলো কিন্তু কিলো ওহমই বের হবে, ওগুলো কিলো ওহমই বের হবে। 40 R1 প্লাস R2, আচ্ছা আমরা একটু সাজিয়ে লিখি, এটা লিখতে পারি না, R1 প্লাস R2 প্যারালাল R5 5 ইকুয়াল টু, আর ইকুইভ্যালেন্টের বদলে আমরা লিখতে পারি কি 40। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন দেখো যে এই যে এই সার্কিটে যদি আমরা ভি নট এর এই ভোল্টেজটা বের করতে চাই, এই 5 কিলো ওহমের ভোল্টেজ বের করতে চাই, তাহলে কি হয় দেখো তো। ভি নট আমরা লিখতে পারি, কোন সিরিজ সার্কিটের আমরা কোন ভোল্টেজ ডিভাইডেড রুল অ্যাপ্লাই করা শিখিয়েছি এর আগে। দেখো এখানে ভি নট যদি বের করতে চাই তাহলে এই সার্কিটের টোটাল ভোল্টেজ কত, টোটাল ভোল্টেজ কিন্তু এই ভিএস, দেখো এর সাথে ড্রপটা ভাগাভাগি করে নিচ্ছে কি এই আর ওয়ান এই R2 আর এই 5 কিলো ওহম, অর্থাৎ এই 5 কিলো ওহমের যে ড্রপ হবে R2 এর ড্রপ কিন্তু সেম হবে, কিন্তু ভাগাভাগি করছে কার সাথে, এই R1 এর সাথে, এই R1 এর সাথে। তাহলে এদের টোটাল ভোল্টেজ কোনটা, এই ভিএস, টোটাল ভোল্টেজ ভিএস। ভোল্টেজ ডিভাইডেড রুল তো সেটাই নাকি, যেই ভোল্টেজের যে শাখার ভোল্টেজ বের করতে সেই শাখা ইকুয়াল টু সেই শাখার ভোল্টেজ ইকুয়াল টু লিখতে পারি টোটাল ভোল্টেজ কত, ভিএস, ভিএস গুণন যে শাখার রেজিস্ট্যান্স, যে শাখার ভোল্টেজ বের করব ওই শাখার রেজিস্ট্যান্স মান কত 5 ডিভাইডেড উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল, উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে এখানে দেখো তো এইখানকার রেজিস্টর টা কেমন হবে দেখো তো, হ্যাঁ সরি একটা জিনিস তোমাদের মিস্টেক হয়ে গেল। দেখো এই V0 কিন্তু শুধু V0 কি এই শাখার ভোল্টেজ, আর এই শাখার ভোল্টেজ কি এই শাখার ভোল্টেজ। এখন আমরা এই ভিএস টা কিভাবে ধরেছি, ভিএস ধরেছি যে সিরিজের সাথে এগুলো সিরিজে আছে। এই টোটাল টোটাল যদি আমি ভিএস ধরি তাহলে কিন্তু এই R1 এর সাথে এগুলো আমরা সিরিজে, এখন সিরিজে যদি বলি এই দুটো একসাথে করলেই তো সিরিজে হয়, তাই না, একসাথে করলেই সিরিজে হয়। সিরিজে হলে এই দুটো প্যারালাল করলেও কিন্তু এদের ভোল্টেজ কিন্তু পরিবর্তন হবে না, কারণ এরা কি প্যারালাল অবস্থায় আছে। সিরিজে করলে কি ধরে নিলাম এখানে একটা রেজিস্টর আছে, এই যে এরকম ধরে নিলাম এই দুটো প্যারালাল করে একটা রেজিস্টর, সেটা R2 প্যারালাল 5 এরকম এরকম, এটা কি ছিল, তারপরে এটা পজিটিভ, এটা প্লাস মাইনাস, R1 এটা। তাহলে যদি বলি এখানে প্লাস মাইনাস ভি নট, এখন যদি বলি যে ভি নট বের করো, ভি নট কি হবে, তাহলে ভি নট ইকুয়াল টু এটা ভিএস সার্কিটের টোটাল ভোল্টেজ গুণন ওই শাখার রেজিস্ট্যান্স, ওই শাখার রেজিস্ট্যান্স কি R2 প্যারালাল 5 ডিভাইডেড ওই শাখায় সকল রেজিস্ট্যান্সের যোগফল। দেখো তাহলে যোগফল কি হলে R1 প্লাস R2 প্যারালাল 5। এখন দেখো সার্কিটে এটা আমরা বাদ দিব এই পাশে, দেখো সার্কিটে R1 প্লাস R2 প্যারালাল R5 এর কিন্তু মান আমরা অলরেডি আমাদের জানা আছে কত 40। আর এখানে ভিএস এই পাশে কি গুণন অবস্থায় আছে, এই পাশে আমরা নিয়ে আসতে পারি V0, এই পাশে নিয়ে আসলে কি ভাগ হয়ে যাবে ভিএস ইকুয়াল টু এখানে উপরে কি থাকবে শুধু R2 প্যারালাল 5
ডিভাইডেড এখানে থাকবে R1 প্লাস R2 প্যারালাল 5। দেখো এইটা সমান আমরা কি লিখতে পারি 14। তো V0 ডিভাইডেড VS সমান আমরা লিখতে পারি 0.05 ইকুয়াল টু R2 প্যারালাল 5 ডিভাইডেড আমরা লিখতে পারি এটা সমান 40 সমান 40। এখন আমরা ধীরে ধীরে লিখি যে R2 প্যারালাল 5 ইকুয়াল টু 40 গুণন 0.0505। এখন এই দুটা রেজিস্টার যখন প্যারালাল থাকে তাহলে আমরা এটা যদি আমরা ক্যালকুলেশন না করি, যদি সরাসরি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেশন করার উপায় গুণন 5 ডিভাইডেড R2 প্লাস 5 ইকুয়াল টু কত হবে 40 গুণন 0.05। আচ্ছা এখান থেকে আমরা এত কিছু না করে আমরা সরাসরি সলভ ফাংশন করতে পারি, সলভ ফাংশন করার উপায় হলো আমি তোমাদের বলে দিচ্ছি। এরপরে আরো অনেক লাইন হবে। সরাসরি সলভ ফাংশন করার উপায় হলো প্রথমে ক্যালকুলেটরে দেখো পুরে রাখলাম। আমি আগে ডিভাইডেড নিয়ে নেওয়ার পরে উপরে যেটা আমার আননোন ভ্যালু, দেখো পুরো একটা ইকুয়েশনে শুধুমাত্র একটা আননোন ভ্যালু। আননোন ভ্যালু প্রথমে একটা আমি ধরে নিলাম, সেটা এখানে তো আর R2 লিখতে পারছি না, এখানে লিখতে হবে কত, ধরে নিলাম সেটা x। এখন x তুলতে হলে আমাকে প্রথমে আলফা আর এই যে একটা চিহ্ন আছে এটা আমার x, এটা ধরে নিলাম x গুণন দিব কত 5 ডিভাইডেড ওই আর কে আমি ধরে নিচ্ছি কি x প্লাস 5 আমার দেব কি ইকুয়াল টু নেওয়ার জন্য এই যে আলফা এই সলভ এটা টাইপ করলে আসবে ইকুয়াল টু তাহলে ওই পাশে কি ছিল 40 গুণন কত 0.05। এখন এই যে সলভ ফাংশন আমি ইকুয়েশন বসানোর পরে আমার অ্যানসার বের করে নিয়ে আসতে হলে আমাকে প্রথমে কি করতে হবে শিফট সলভ ইকুয়াল টু দিতে হবে, তাহলে এর মান আসলো 3.33, মানে R2 এর মান আসলো 3.33 কি আসলো কিলো ওহম। এটা কিলো ওহম কেন, কারণ আমরা সবকিছু ইকুয়েশনে কিন্তু আমরা সবকিছুই কিলো ওহমে রেখেছি, কোনো মান পরিবর্তন করিনি। ঠিক আছে, তাহলে দেখো R2 এর মান তুমি জানো। এখন যদি তোমাকে বলা হয় যে R1 এর মান কত হবে, তাহলে একদম সহজ বিষয় যে 14 ইকুয়াল টু কত ছিল R1 প্লাস এটা কি হবে 3.33 প্যারালাল 5। এখন R1 এর মান কিন্তু তোমরা আবার সেই সব ফাংশনে যদি ভাবো সেটাও, আবার যদি এটা না করো যে 14 মাইনাস 3.33 প্যারালাল 5, 14 মাইনাস 3.33 সো এটা আসলো R1 আসলো 38 কিলো ওহম। এই দুইটাই হলো অ্যান্সার। ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আগামী ক্লাসে আমি টাইপ 5 থেকে ইনশাআল্লাহ তোমাদের শুরু করে দেবো। ওকে, এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া রাখবে। আসসালামু আলাইকুম।